আজ একটা প্রবাদ দিয়ে শুরু করি। জঙ্গলে কিন্তু একটাই সিংহ থাকে। এই প্রবাদটা শুনেছেন তো? ব্যাপারটা আসলে সত্যি। ভেবে দেখুন তো, একই রাজ্যে দুজন রাজা কখনো থাকতে পারেন? কিন্তু সিমলা স্ট্রিটের দত্ত বাড়ি সেই প্রবাদটা কবেই ভেঙে দিয়েছে। আমাদের চেনা ভাবনার অনেক কিছুই অবশ্য ভেঙে দিয়েছে এই বাড়ি। তা একটা প্রবাদ আর এক্ষেত্রে এমন কি বেশি বলুন। সিমলার দত্তবাড়ি বলতে কোন বাড়ির কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, বিশ্বনাথ দত্তর বাড়ির কথা বলছি। সেই বাড়ি যেখানে নরেন্দ্রনাথ দত্তর জন্ম হয়েছিল। আজকের পৃথিবী অবশ্য সেই দত্তবাড়ির রাজা বলতে নরেন্দ্রনাথকেই শুধু চেনে। কিন্তু সেই নরেন্দ্রনাথ মানে আমাদের স্বামীজি যখন কারো সম্পর্কে লেখেন আই এম কোয়াইট প্রাউড অফ হিম নাও, তাহলে সেই দ্বিতীয় মানুষটিকেও তো আমাদের রাজা বলেই মনে হয়, তাই না? কারণ রাজার মতো বিবেকানন্দ আর একজন রাজা ছাড়া আর কার জন্যই বা গর্বিত হবেন? এই দ্বিতীয় রাজাও কিন্তু ওই দত্তবাড়িরই সন্তান। নরেন্দ্রনাথের সঙ্গে তার নারীর যোগ। জানেন তিনি কে? তার নাম মহেন্দ্রনাথ দত্ত। স্বামী বিবেকানন্দর মেজ ভাই তিনি। তার কথাই তো শোনাবো আজ। আপনি শুনছেন প্যাস্টেল স্পিরিচুয়াল চ্যানেলে মহাজীবনের কথা সিরিজে পুণ্য দর্শন মহেন্দ্র দত্তর কথা, নিবেদনে প্যাস্টেল এন্টারটেনমেন্ট। আমার বলতে বোধহয় একটু ভুল হলো, জানেন। মহেন্দ্রনাথ দত্ত নরেন্দ্রনাথের ভাই। বিবেকানন্দর ওপর কোনো দিন ভাইসুলভ অধিকার কিন্তু দেখাননি মহেন্দ্রনাথ। এমনকি স্বামীজি সম্পর্কে তার যত লেখা, তার একটা লাইন পড়েও কোনো দিন মনে হবে না যে এই বিশ্ববিখ্যাত নক্ষত্রের সঙ্গে তার রক্তের যোগ আছে। সারা পৃথিবী যেখানে নিজেকে দেখাতে ব্যস্ত, বিখ্যাত কোনো মুখের সঙ্গে সামান্য চেনা জানা হলেই তা জাহির করতে ব্যস্ত হয়ে যায়, স্বামী বিবেকানন্দের নিজের ভাই সেখানে এতটা নিরপেক্ষ, এতটা নিয়ন্ত্রিত থাকলেন কি করে বলুন তো? সত্যি ভাবলে অবাক হতে হয়। নিজের ভেতর আসলে কতখানি সংযম থাকলে তবে কারোর এমন প্রকৃতি গড়ে উঠতে পারে, সেটা আজও আমাদের শিক্ষণীয়। অথবা তার নিজের ভেতরেই হয়তো এত আলো যে আর কারো থেকে তাকে আলো ধার করতেই হয়নি। স্বামী বিবেকানন্দর থেকেও না। নইলে কি আর স্বামীজি তাকে নিয়ে স্বয়ং গর্ব করেছেন এমনি এমনি? ওই যে বলছিলাম দত্তবাড়ির দুই সিংহ, সেই দ্বিতীয় সিংহ মহেন্দ্রনাথ দত্তর জন্ম হয় 1 অগস্ট 1869 সালে। তার ভুবন বিখ্যাত দাদার থেকে তিনি 6 বছরের ছোট ছিলেন। ছোটবেলা থেকেই দাদা নরেন্দ্র আর ভাই মহেন্দ্রর মধ্যে কিন্তু দারুণ ভাব ছিল। এই ভাই ছিলেন দাদার অত্যন্ত কাছের পাত্র। দাদার মতো তিনিও ভীষণ মেধাবী আর একই রকম দুরন্ত ছিলেন। দাদার সঙ্গে খেলাধুলো, দস্যিপনায় সিমলাপাড়া একেবারে মাতিয়ে রাখতেন মহেন্দ্রনাথ। মহেন্দ্রনাথ নিজে কি লিখেছেন জানেন? তিনি লিখেছেন যে সিমলা অঞ্চলে সেই সময়ে বেশ কিছু ভণ্ড তান্ত্রিক, ভৈরব, ভৈরবীর একটা চক্র গড়ে ওঠে। সারাদিন সেখানে মদ, গাঁজা আর নষ্টামি চলতে থাকে। অবস্থা শেষে এমন দাঁড়িয়েছিল যে সভ্য ভদ্র হয়ে সেখানে বাস করাই কারুর দায় হয়ে উঠল। সিমলের গৃহস্থ মানুষজনের হৃদকম্প শুরু হলো। তাই দেখে নরেন্দ্রনাথ আর মহেন্দ্রনাথ দুই ভাই মিলে হাতে লাঠি নিয়ে সেই চক্রের দিকে একদিন তেড়ে গেলেন। তাদের তারায় ভৈরব ভৈরবীরা একেবারে পাড়া ছাড়া হয়ে গিয়েছিল। নরেন্দ্রের দিদিমা রঘুমণি দেবী ছিলেন পরম বৈষ্ণব। তাই তার প্রভাবে মহেন্দ্রনাথও মাছ মাংস থেকে দূরেই থাকতেন। ব্যাপারটা লক্ষ্য করেছিলেন দাদা নরেন। ভাই নিরামিষ খান, বৈষ্ণব আচার পালন করেন। এসব দেখে দাদা তখন কিচ্ছুটি বলেননি। বিশ্বনাথ দত্ত সেবার কাজের জন্য তার পুরো পরিবারকে নিয়ে চলেছেন রায়পুরের পথে। যাওয়ার সময় পথেই মাংস রান্না শুরু হলো। মহেন্দ্রনাথ একটু জড়সড় হয়ে দূরেই বসেছিলেন। কিন্তু নরেন্দ্রনাথকে আর পায় কে? এখানে তো আর তাদের দিদিমা নেই। ব্যাস সমূর্তি ধরলেন তিনি। খাওয়ার সময় ভাইয়ের মুখে মাংস গুঁজে দিয়ে নরেন্দ্রনাথ তার পিঠে কিল মেরে বলতে লাগলেন,
ওরে খা খা। এরপর নিজের অবস্থা সম্পর্কে নিজেই লিখছেন মহেন্দ্রনাথ। লিখছেন যে বাঘ রক্তের স্বাদ পেলে যা হয়, মাংসের স্বাদ পেয়ে মহেন্দ্রনাথ মাংস খাওয়া শিখলেন। নরেন্দ্রনাথের মতোই মহেন্দ্রনাথও জানেন প্রথমে মেট্রোপলিটন স্কুলেই ভর্তি হয়েছিলেন। নরেন্দ্রনাথ ভাইয়ের ছুটির সময় হলে বাড়ির সামনের রাস্তায় ঘোরাঘুরি করতেন, ভাইকে নিয়ে তবে বাড়ি ফিরবেন, আর বাড়িতে এসেই শটান খেতে বসে যেতেন। ভুবনেশ্বরী দেবীর হাতে তৈরি কড়াইশুঁটি দিয়ে পাঁঠার মুড়োর তরকারি আর 16টা করে রুটি খেতেন তারা। হ্যাঁ, এই নিয়মের কোনোদিন কোনো ব্যত্যয় ঘটেনি। সেদিনও খিদের জ্বালায় অস্থির হয়ে ভাইয়ের ফেরার জন্য অপেক্ষা করছিলেন দাদা নরেন্দ্রনাথ। এমন সময় কাঁদো কাঁদো মুখে সামনে এসে দাঁড়ালেন মহেন্দ্রনাথ। ভাইয়ের এই করুণ মুখ দেখে দাদা তার কারণ জিজ্ঞাসা করলেন, আর করতেই ভাই ছলছল চোখে বললেন যে স্কুলের এক মাস্টারমশাই বিনা অপরাধে তার কান মুলে দিয়েছেন। এই শুনে নরেন্দ্রনাথ স্কুলের পরিচালন সমিতির প্রধানকে এমন একটি চিঠি লিখেছিলেন যে ওই মাস্টারমশাই মহেন্দ্রনাথের কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিজের বরখাস্ত হওয়া থেকে নিজেকে সেবার বাঁচিয়েছিলেন। দুই ভাইয়ের মধ্যে এমন গভীর ভালোবাসার প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খভাবে লিখে রেখেছেন মহেন্দ্রনাথ আমাদেরই জন্য। আজ এই যে আমরা স্বামীজি সম্পর্কে এত খুঁটিনাটি পর্যন্ত জেনে ফেলেছি, তার প্রধান আকর হল মহেন্দ্রনাথের লেখা। নরেন্দ্রনাথ কিভাবে কথা বলতেন, কিভাবে হাঁটতেন, তার মুদ্রাদোষ কী ছিল, কোনো কিচ্ছু তিনি লিখতে বাদ দেননি। তাও আবার বৃদ্ধ বয়সে এসে সে কথা লিখছেন। তার মানে কতখানি স্মৃতিধর মানুষ ছিলেন বলুন এই মহেন্দ্রনাথ। আর হ্যাঁ, দাদারও প্রত্যেকটি কথা কেমন করে মনে রেখেছিলেন ভালোবেসে। তাই বোধহয় নিজেই বলেছিলেন যে আমরা 3 ভাই রুদ্রাংশে জন্মেছি। সঠিকভাবে বলতে গেলে মহেন্দ্রনাথের এই স্মৃতি আর লেখনী আমাদের কাছে সেই আয়নার মতো, যেখানে নরেন্দ্রনাথ দত্ত এবং স্বামী বিবেকানন্দ দুটি সত্তাকেই আমরা স্পষ্টভাবে দেখতে পাই। কোথাও কোনো কিছু আড়ালে ঢাকা পড়ে যায়নি, ঢাকা দেওয়ার চেষ্টাও করেননি মহেন্দ্রনাথ। তার দাদাকে তো দেবতা করে গড়ে তোলার কোনো দায় তার ছিল না। যা আসল ঘটনা অবিকল সেই সত্যটাই লিখেছেন মহেন্দ্রনাথ। দাদার মতো তিনিও যে জন্ম থেকেই সত্যে প্রতিষ্ঠিত। ছেলেবেলা থেকেই মহেন্দ্রনাথের একটা দুর্দান্ত ক্ষমতা ছিল, তিনি খুব ভালো পর্যবেক্ষণ করতে পারতেন। একবার স্কুলের জ্যামিতির মাস্টারমশাই ক্লাস নিতে গিয়ে বলেছিলেন যে একমাত্র সরল রেখারই কোনো ঘনত্ব থাকে না। মহেন্দ্রনাথ উঠে দাঁড়িয়ে সেই কথা খণ্ডন করেছিলেন। ভাবুন একবার, তখনও কিন্তু তিনি ছাত্র। সেই স্কুল জীবনেই কি অসীম জ্ঞান তার। পরবর্তীকালে ফরমেশন অফ দ্য আর্থ বইতে এই নিয়ে তিনি বিশদে আলোচনাও করেছেন। হ্যাঁ, মহেন্দ্রনাথ দত্তর বই। আর এই বইয়ের কথাই যখন এলো, তখন বলে রাখি, ইংরেজি আর বাংলা মিলিয়ে মহেন্দ্রনাথের লেখা বইয়ের সংখ্যা 100-ও বেশি। কিন্তু অবশ্য শুধু বই নয়, শিল্পেও তার ভাবনা এতটাই গভীর যে নন্দলাল বসু পর্যন্ত মহেন্দ্রনাথ দত্তর সঙ্গে আলোচনা করতে এসেছেন। এমনকি শিমলেপাড়ার একচালা দুর্গা প্রতিমার ভাবনাটাও তাঁরই ছিল। এই প্রসঙ্গে বলে রাখি, বাংলা সাহিত্যের ছন্দ আর ভাষা নিয়ে অনবদ্য এক্সপেরিমেন্টাল কাজ করেছেন তিনি। পাশুপত অস্ত্র লাভের কথা উল্লেখ না করলে মহা অপরাধ হবে। মাইকেল মধুসূদন দত্তর লেখা মেঘনাদ বধকে যদি আধুনিক বাংলার মহাকাব্যিক পর্যায়ে রাখা হয়, তাহলে মহেন্দ্রনাথ দত্তর এই পাশুপত অস্ত্রলাভ বইটিও কিন্তু কোনো অংশে কম নয়। অথচ আমরা আত্মবিস্মৃত বাঙালি সমাজ এই বিরল কীর্তির কথা হয়তো আজও জানতেই পারিনি। নরেন্দ্রনাথ আর তার ভাইয়ের বড় হয়ে ওঠার পথটা কিন্তু একই পরিবার, একই সংস্কৃতি, একই ব্রাহ্ম সমাজ, একই রকমের খেলাধুলো, আর জীবনের সন্ধিক্ষণটাও সেই একই রকমের, শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ। নরেন্দ্রনাথের সঙ্গে ঠাকুরের অবশ্য আগেই দেখা হয়েছে।
ভালো রসগোল্লা খাওয়ানোর লোভ দেখিয়ে নরেনকে ঠাকুরের কাছে নিয়ে গিয়েছিলেন তাদের জ্যাঠতুতো দাদা রামচন্দ্র দত্ত। সেই কথাটা আবার মহেন্দ্রনাথে লিখে রেখেছেন। সেই যুগপুরুষকে মহেন্দ্রনাথ স্বচক্ষে দেখলেন 1882 সাল নাগাদ। রামচন্দ্র দত্তর বাড়িতেই তার সঙ্গে দেখা হয়েছিল। তার প্রথম দর্শনের সময় খুব আশ্চর্য হয়েছিলেন মহেন্দ্রনাথ। তিনি ভেবেছিলেন পরমহংস মশাই হয়তো জটাধারী, ভস্মমাখা, চিমটেধারী সাধু হবেন, কিন্তু লালপাড় ধুতি পরা পরমহংসকে দেখে বেশ অবাক হয়ে গিয়েছিলেন মহেন্দ্রনাথ। এই সাক্ষাতের কীরকম বর্ণনা দিচ্ছেন মহেন্দ্রনাথ জানেন? শোনাই এবার, পুরোটাই যেন একেবারে ছবির মতো, জানেন। তিনি লিখছেন, সেদিন দুপুরের পর একটি জুড়ি গাড়ি এসে রামদত্তর বাড়ির দরজায় দাঁড়ালো। গাড়ি থেকে একে একে কয়েকজন নামলেন, যাদের মধ্যে একজন ছিলেন অত্যন্ত সাধারণ পোশাক পরা, রোগাসোগা, অতি সাধারণ এক মানুষ। তিনি শ্রীরামকৃষ্ণ। তার পরনে ছিল একটি সাধারণ লাল পেড়ে ধুতি এবং গায়ে ছিল একটি চাদর। মহেন্দ্রনাথ তাঁর স্মৃতিকথায় লিখেছেন যে শ্রীরামকৃষ্ণকে প্রথমবার দেখে তার কোনো সাধু বা অলৌকিক পুরুষ বলে মনে হয়নি তার। বাড়ির বৈঠকখানায় বসার পর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে গান গাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। নরেন্দ্রনাথ যখন তানপুরা নিয়ে গান ধরতে যান, সেই সময় তাঁর গলায় সুর বাঁধার আগেই শ্রীরামকৃষ্ণর এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেন মহেন্দ্রনাথ। তিনি দেখেন শ্রীরামকৃষ্ণের চোখ দুটি স্থির হয়ে গেছে, শরীর নিস্পন্দ, এবং তিনি বাহ্যজ্ঞান হারিয়ে গভীর সমাধিতে মগ্ন হয়েছেন। বালক মহেন্দ্রনাথের কাছে এই দৃশ্য ছিল একেবারে নতুন এবং বিস্ময়কর। শ্রীরামকৃষ্ণের সারা শরীর জ্যোতিতে একেবারে উদ্ভাসিত হয়ে উঠেছিল। বেশ কিছুক্ষণ পর নরেন্দ্রনাথ গান শুরু করলে শ্রীরামকৃষ্ণের দেহে ধীরে ধীরে বাহ্যজ্ঞান ফিরে আসে। সেই প্রথম সমাধি দেখেছিলেন মহেন্দ্রনাথ। তখনকার সময়ে আমাদের মনে রাখতে হবে, সমাধিকে কিন্তু লোকে মৃগী রোগ বলতো, জানেন। কিন্তু ঠাকুরের সমাধি দেখে অবাক হয়ে যান মহেন্দ্রনাথ। সমাধিস্থ অবস্থায় শ্রীরামকৃষ্ণের মুখ, হাত, পায়ের অবস্থা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিলেন তিনি। বড় হয়ে শ্রীরামকৃষ্ণের জীবন ও দর্শন বইতে সমাধির বিজ্ঞানটা লিখে ফেললেন মহেন্দ্রনাথ। ভাবুন একবার, যে কাজ কখনো কেউ করেননি, কেউ ভাবতে পর্যন্ত পারেননি, সেই কাজটাই করে দেখিয়েছেন মহেন্দ্রনাথ। মৃগী রোগ বলে তাচ্ছিল্য করা সমাধি যে আসলে কোনো অসুখ নয়, এক পরম আশ্চর্য দিব্য অবস্থা, আর তার নেপথ্যে যে বিজ্ঞান এবং স্নায়ুতন্ত্র দুয়েরই যোগ আছে, অর্থাৎ এই বিষয়টি যে সম্পূর্ণরূপে সায়েন্স এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অন্তর্গত, সে কথা তিনি প্রমাণ দিয়ে আলোচনা করেছিলেন মহেন্দ্রনাথ দত্ত। সমাধিকে যিনি এত গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারেন, সেই মানুষটি নিজেও যে সমাধিবান ছিলেন তা কি আর আলাদা করে বলে দিতে হয়? শ্রীরামকৃষ্ণের সমাধি নিয়ে লোকের তাচ্ছিল্য আর বিজ্ঞানীদের অপপ্রচার বন্ধ হয়েছিল। তারপর সেই সময় বিজ্ঞান এবং চিকিৎসা জগৎ মহেন্দ্রনাথের জ্ঞান তপস্যাকে প্রণাম জানিয়েছিল। সেই সময় সমাজে শ্রীরামকৃষ্ণের অবদান যে কতখানি, সে কথাও মহেন্দ্রনাথ দত্ত এত নিখুঁতভাবে না জানালে আমাদের কিছুই জানা হতো না। বস্তুত পুরনো কলকাতার ইতিহাস নিয়ে মহেন্দ্রনাথ দত্তই প্রথম লিখতে শুরু করেন। সেই ইতিহাস লিখতে গিয়ে মহেন্দ্রনাথ লিখেছেন যে নানান শ্রেণী আর নানান বর্ণের ভিড়ে খাওয়া দাওয়ার জায়গাটাতেই সব থেকে বেশি ছুঁতমার্গের প্রভাব ছিল। একে অপরের সঙ্গে বসে খেলে নাকি জাত যাবে। এবার তিনি কি লিখছেন সেটা শুনুন, একেবারে তার বই থেকে বলছি। তিনি লিখছেন, কেবল শিমলেপাড়ায় পরমহংস মশাইয়ের যাতায়াতের পর থেকে এই অবস্থা গেল বদলে। পরমহংস মশাই আসতেন রামচন্দ্র দত্তর বাড়িতে।
প্রথম প্রথম শিমলেপাড়ার কলকাতাইয়া বাবুরা ভেবেছিলেন দক্ষিণেশ্বরের পূজারী বামুনকে নিয়ে বেশ আমোদ করবেন, প্রয়োজনে কান মুলে দেবেন। কান মুলে দেওয়া শব্দটি তখন বেশ চালু ছিল। কেউ কাউকে অবজ্ঞা করে হারিয়ে দেওয়ার কথা ভাবলেই বলতো কান মুলে দেব। পরমহংস মশাই রামদাদার বাড়িতে বার কতক আসা যাওয়া করাতে পাড়ার লোকের তাঁর প্রতি আর বিদ্বেষ রইল না, বরং বিচিত্র এক কাণ্ড হলো। রামদাদার বাড়িতে ছাদে পরমহংস মশাই এলে খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো। বিনা নেমন্তন্নে নানা জাতের মানুষ একসঙ্গে খাচ্ছে। এ তখনকার কলকাতায় অসম্ভব কাণ্ড। অথচ রামদাদার বাড়ির ছাদে পংক্তি ভোজন, ব্রাহ্মণ কায়স্থে ভেদাভেদ নেই। বেপাড়ার লোকজনও আছেন, পরিতৃপ্তি করে লুচি তরকারি খাচ্ছেন সকলে। তখনকার যজ্ঞী বাড়ির বেগার ঠেলা খাওয়া নয়, আনন্দ করে খাওয়া। একসঙ্গে বসে কি শুধু পুরুষেরা খাচ্ছেন, মেয়েরাও খাচ্ছেন। নিচে দালানে বসেছেন পরমহংস মশাই, হাঁটু দুটো উঁচু করে আসনের ওপর বসে কিছু একটা খাচ্ছিলেন। নানা বাড়ির মেয়েরা তাঁর সামনে ও বাঁদিকে, কারো মুখে ঘোমটা নেই। যে যুবকেরা ওপরে পরিবেশন করতে যাচ্ছেন, তাঁরা যাওয়ার পথে দালানে একটু থেমে এই সহজ দৃশ্য দেখছেন। বাড়িতে খাওয়া দাওয়া ঘিরে মানুষে মানুষে যে ভেদ, তা যেন মুছে যাচ্ছে। কথার মধ্যে দিয়ে মহেন্দ্রনাথ দত্ত কি সুন্দর ছবি আঁকছেন বলুন। তবে এ প্রসঙ্গে কিন্তু একটা কথা বলতেই হয়, না তুলনা টানছি না কোনো মতেই, তবে ওই যে এক মহৎকে নিয়ে বলতে বসলে আর এক মহৎকে বরণ করতেই হয়, তার কথা মনে চলেই আসে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের রচয়িতা মহেন্দ্রনাথ গুপ্ত যেমন কথামৃতের কোথাও আমি শব্দটা উল্লেখ করেননি, মহেন্দ্রনাথ দত্ত ঠিক সেই একই কাজ করেছেন। তাঁর স্মৃতিকথায় কোথাও তিনি আমি শব্দটির উল্লেখ করেননি। নিজের কথা বলতে হলে বলেছেন বা লিখেছেন বর্তমান লেখক। লিখছেন কাদের কথা? শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ আর জগৎ বরেণ্য সব যুগমানবদের কথা। তাঁদের তিনি একেবারে ঘনিষ্ঠভাবে চেনেন, তাঁদের সঙ্গ আর স্নেহ মেখে বড় হয়েছেন তিনি। তবু কি অসাধারণ সংযম বলুন! অভিমান আর অহংকার প্রকাশ পাবে এমন একটা শব্দ তার কোনো লেখাতে নেই। যাই হোক, যে কথা বলছিলাম আবার সেখানেই ফিরে আসি। এই রামচন্দ্র দত্তর বাড়িতেই মহেন্দ্রনাথের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন শ্রীরামকৃষ্ণ। সম্ভবত সেটিই ছিল তার স্পর্শ দীক্ষা, অর্থাৎ স্পর্শ করে যে দীক্ষা, মহেন্দ্রনাথকে সেই দীক্ষাতেই দীক্ষিত করলেন শ্রীরামকৃষ্ণ। মহেন্দ্রনাথ হয়ে উঠলেন ঠাকুরের সন্তান। তবে দীক্ষালাভের ব্যাপারটি কাউকে কোনো দিন বলেননি মহেন্দ্রনাথ। তাঁর জীবনের বেশ কিছু ঘটনার মতো এই ঘটনাও ইঙ্গিতে লিখে গেছেন শুধু। দেখতে দেখতে 1884 সালের 23শে ফেব্রুয়ারি এসে গেল। মহেন্দ্রনাথের বাবা বিশ্বনাথ দত্ত হঠাৎ মারা যান। দান ধ্যান এবং অপরিমিত খরচের ফলে কোনো সঞ্চয়ই রেখে যেতে পারেননি বিশ্বনাথ দত্ত। সংসারের সমস্ত ভার এসে পড়ল নরেন্দ্রনাথের কাঁধে। সেই শুরু হলো এক প্রাণান্তকর যুদ্ধ। দিনের পর দিন না খেয়ে অথবা আধপেটা খেয়ে মা ভাইদের বাঁচানোর জন্য যে লড়াইটা লড়ে গেছেন তার দাদা, সেই লড়াইয়ের প্রত্যেকটি ঘটনাকে নিখুঁতভাবে সামনে তুলে এনেছেন মহেন্দ্রনাথ। তার কলম না থাকলে বিবেকানন্দর এই যন্ত্রণার কথা আমরা কোনোভাবে কখনো কোনো দিন জানতে পারতাম না। সে কথা লিখতে লিখতে আরও এক অদ্ভুত কথা লিখেছেন তিনি। সে সময় নরেন্দ্রনাথ ইংরেজি বই অনুবাদ করে আর অন্যের হয়ে বই লিখে টাকা রোজগার করতেন। অন্যের হয়ে বই লিখে দেওয়া, বুঝতে পারছেন ব্যাপারটা নিশ্চয়ই। আজ যাকে আমরা ঘোস্ট রাইটার বলে থাকি, সেই সময় বাধ্য হয়ে সেই কাজটাই করতে হয়েছে নরেন্দ্রনাথকে। ছোট ভাইয়ের কলম না থাকলে যুগাচার্য দাদার এই অসহায়তার কথাটাও সামনে আসতো না। সংসারের অবস্থা যখন একটু ফিরল, তখনও
মহেন্দ্রর বয়স বেশি নয়, কিন্তু মনে মনে একটা কথা তিনি বুঝে গেলেন সেই বয়সেই, যে তাঁর একান্ত আপন আশ্রয়টি এবার আর থাকবেন না। দাদা যে সন্ন্যাসী হবেন সে কথা বুঝতে তার বাকি ছিল না। তার দাদার বদলটা এত বেশি করে দেখতে পাচ্ছেন যে এখন শুধু দিন গুনে চলেছেন মহেন্দ্রনাথ, নরেনের মহিন। তারপর একদিন ঠাকুরের পার্থিব দেহ অস্ত গেল। নরেন্দ্র চিরতরে সন্ন্যাস নিলেন। তৈরি হলো বরাহনগর মঠ। তবে সেই মঠও কিন্তু মহেন্দ্রনাথের ঘরবাড়ি হয়ে উঠল। যেখানে দাদা সেখানেই ভাই। দাদার গুরু ভাইরাও তাঁর অতি আপনজন। এই বরাহনগর মঠের প্রাচীন ইতিহাসও লিখে রেখেছেন এই মহেন্দ্রনাথ দত্তই। তিনি লিখছেন, বরাহনগর মঠে অধিকাংশ দিনই জুটত শুধু সেদ্ধ ভাত। তরকারি কেনার পয়সা থাকতো না বলে মঠের বাগানের পাশে জন্মানো বিছুটি পাতা বা নিম পাতা সেদ্ধ করে ভাতের সঙ্গে খাওয়া হতো। কখনো কখনো শুধু নুন আর লঙ্কা পোড়া দিয়ে সকলে মিলে আনন্দ করে ভাত খেয়ে নিতেন। মঠের ভাইদের পোশাক বলতে ছিল কেবল চট, মাদুর এবং কয়েকটি কৌপিন। বাইরে যাওয়ার জন্য মাত্র একটা বা দুটো ভালো ধুতি ছিল। কেউ কোনো প্রয়োজনে কলকাতার দিকে গেলে সেই ধুতিটি পরে যেতেন, আর বাকিরা মঠের ভেতরে চট গায়ে দিয়ে বসে থাকতেন। মঠে কেবল যে পুজো আচ্চা হতো তা নয়, নরেন্দ্রনাথের নির্দেশে সেখানে কঠোর বুদ্ধিবৃত্তিক চর্চাও চলত। মঠে কান্টের দর্শন, হেগেল, স্পিনোজা, উপনিষদ, বৌদ্ধ ধর্ম এবং বিজ্ঞান নিয়ে দিন রাত আলোচনা ও বিতর্ক হতো। এই তীব্র কষ্টের দিনগুলোতে মাঝে মাঝে শ্রীমা সারদা দেবী এবং সুরেন্দ্র বা সুরেশ মিত্র টাকা পয়সা, চাল ডাল পাঠিয়ে সাহায্য করতেন। সুরেন্দ্রবাবুই মূলত এই বাড়ির মাসিক ভাড়াটি দিতেন, যাকে নরেন্দ্রনাথ ও অন্য সাধন সঙ্গীরা আদর করে সুরেন্দ্রর সুরপুরি বা দানাপানির ব্যবস্থা বলতেন। মহেন্দ্রনাথ দত্তর এই স্মৃতি কথা না থাকলে রামকৃষ্ণ মিশনের ভিত্তিভূমি যে কতটা ত্যাগ ও কষ্টের ওপর দাঁড়িয়ে তৈরি হয়েছিল তার এই নিখুঁত ও বাস্তব ইতিহাস হয়তো অধরাই থেকে যেত। 1891 সালে মহেন্দ্রনাথ স্কটিশ চার্চ কলেজ থেকে FA পাশ করলেন, কিন্তু রেজাল্ট মনোমতো হলো না। তাতে অবশ্য খুব একটা যে তার দুঃখ হলো এমনটা নয়। নিজের জপ ধ্যানের পাশাপাশি লেখাপড়া আর মাঝে মধ্যে মঠে গিয়ে দাদার গুরু ভাইদের সঙ্গে দেখা করে আসতেন মহেন্দ্রনাথ। ওদিকে নরেন্দ্রনাথ বছরখানেক ধরে এক্কেবারে উধাও, পরিব্রাজক হয়ে কোথায় যে তিনি গেছেন সে খবর তখন কেউ জানে না। দেখতে দেখতে চলে এলো ঐতিহাসিক 1893 সাল। আমেরিকার বিশ্ব ধর্ম মহাসভায় বিশ্বজয় করলেন স্বামী বিবেকানন্দ। আমেরিকা জয় করে স্বামীজি যখন লন্ডনে এলেন, মহেন্দ্রনাথ তখন তার দাদার কাছে পাড়ি জমালেন। এত বছর পর দাদাকে দেখে মহেন্দ্রনাথ তো চিনতেই পারেননি। তিনি নিজেই বলেছেন যে যাকে দেখলাম সে যেন এক নতুন মানুষ, যেন নরেন্দ্রনাথের ভিতর স্বামী বিবেকানন্দ নামক অন্য ব্যক্তি বাস করছেন। স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ হওয়ার আপ্রাণ চেষ্টা করলেও যেন বিবেকানন্দই হয়ে রয়েছেন। তাঁর আচার্য সত্তা থেকে তিনি কিছুতেই বেরিয়ে আসতে পারছেন না। মহেন্দ্রনাথের স্মৃতিকথায় একটি অদ্ভুত দ্বন্দ্ব ফুটে উঠেছে জানেন। লন্ডনে তখন স্বামী বিবেকানন্দ এক মস্ত বড় ব্যক্তিত্ব। লন্ডনের উচ্চবিত্ত সমাজ, লর্ড, লেডি এবং পণ্ডিতেরা তার পায়ের কাছে বসে তত্ত্বকথা শুনছেন। কিন্তু মহেন্দ্রনাথের কাছে তিনি আধ্যাত্মিক গুরু নন, তিনি ঘরের বরদা নরেন। মহেন্দ্রনাথ লিখেছেন, স্বামীজি যখন মঞ্চে বা ড্রয়িং রুমে বেদান্তের গম্ভীর ব্যাখ্যা করতেন তখন শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেন, কিন্তু যেই বক্তৃতা শেষ হতো এবং স্বামীজি নিজের ঘরে ফিরতেন, অমনি তিনি মহেন্দ্রনাথের সঙ্গে কলকাতার খাঁটি বাংলা ভাষায়
বাড়ির গল্প, খুনসুটি এবং তরকারি রান্নার আলোচনায় মেতে উঠতেন। কিন্তু এইবার বাঁধল মুশকিল। বিদেশের আদব কায়দা তো কিছুই জানেন না মহেন্দ্রনাথ। তার বিশ্ববিখ্যাত দাদা এবার ভাইকে সেই সব আদব কায়দায় অভ্যস্ত করে তুলতে উঠে পড়ে লাগলেন। কিভাবে নখ কাটতে হয়, কার্পেটের ওপর নখ ফেলে রাখতে নেই, তা যে কাগজে মুড়ে ফেলে দিতে হয়, কিভাবে ছুরি কাঁটা চামচ ধরে খেতে হয়, ভাইকে হাতে ধরে সেই সমস্ত সবটা শেখাচ্ছেন স্বামীজি। রাস্তায় বেরোনোর সময় কিভাবে ওভারকোট পরতে হবে, মাথার হ্যাট কিভাবে সোজা রাখতে হবে, তাও শেখাচ্ছেন স্বামীজি। এইবার বরং এই শিক্ষণ পর্বের একটা মজার ঘটনা বলি। কলকাতার ছেলে মহেন্দ্রনাথ ঘটি বা বালতি নিয়ে মাথায় জল ঢেলে ঝপাঝপ স্নান করতেই অভ্যস্ত ছিলেন। কিন্তু লন্ডনের তীব্র শীতে সাহেবদের বাড়িতে স্নানের ব্যবস্থা তো সম্পূর্ণ আলাদা রকমের ছিল। সেখানে বাথটবে গরম জল ভরে সাবান দিয়ে শরীর ঘষে দীর্ঘক্ষণ শুয়ে থাকতে হয়। একদিন স্বামীজি মহেন্দ্রনাথকে বাথটবে স্নান করার নিয়মকানুন বুঝিয়ে দিয়ে জল গরম করে দিলেন। মহেন্দ্রনাথ বাথটবের ভেতরে ঢুকলেন ঠিকই, কিন্তু গরম জলের মধ্যে ওভাবে শুয়ে থাকাটা তাঁর কাছে অত্যন্ত অদ্ভুত এবং অস্বস্তিকর ঠেকল। তিনি কিছুক্ষণ ওভাবে থাকার পর বেশ বিরক্ত হয়েই তাড়াতাড়ি শরীর ধুয়ে বেরিয়ে এলেন। মহেন্দ্রনাথকে অত তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসতে দেখে স্বামীজি জিজ্ঞাসা করলেন যে, কিরে, স্নান হয়ে গেল? মহেন্দ্রনাথ তখন নিজের স্বভাব সুলভ খাঁটি কলকাতা ভাষায় বিরক্ত হয়ে বরদাকে বললেন, ওখানে ওভাবে শুয়ে থাকা এটা তো স্নান নয় বরদা, এ যেন মরা সেদ্ধ করা। ভাইয়ের এ কথা শুনে তার ভুবন বিখ্যাত বরদা কি বলেছিলেন জানেন? না, সে কথা তো জানা নেই আমাদেরও, তবে তার সেই হো হো করে হাসিটা যেন এত যুগ পরেও আমাদের কানে আজও এসে বাজছে, তাই না? লন্ডনে এসে একটা কাণ্ড ঘটিয়েছিলেন মহেন্দ্রনাথ। ব্রিটিশ মিউজিয়ামের প্রায় সব বই তিনি পড়ে ফেলেছিলেন। শুনে আশ্চর্য হচ্ছেন না? অত বড় একটা লাইব্রেরির সব বই পড়ে নেওয়া যায়? এটা ভাবছেন তো? হ্যাঁ, যায়। স্বামী বিবেকানন্দ পেরেছিলেন তো, তাঁর ভাই মহেন্দ্রনাথ দত্ত তাই পেরেছিলেন। তিনি নিজেই এক সময় বলেছিলেন, আমার মাথায় প্রত্যেক স্কোয়ার ইঞ্চিতে একটা করে ব্রিটিশ লাইব্রেরি আছে। লন্ডনে থাকতে থাকতেই স্বামীজি একদিন মহেন্দ্রনাথকে ডেকে নিউ ইয়র্কে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যাওয়ার জন্য বললেন। কিন্তু মহেন্দ্রনাথ ইঞ্জিনিয়ারিং পড়বেন না, বাবার মতো তিনি ল পড়ে ব্যারিস্টার হতে চান। নরেন্দ্রনাথ মানে তাঁর দাদাও কিন্তু একদিন এই লই পড়েছিলেন। তবে এবার ভাইয়ের ইচ্ছের কথা শুনে তিনি রেগে গেলেন। হ্যাঁ, স্বামীজি রেগে গিয়ে বলে দিলেন যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং না পড়লে দেশে ফিরে যাও। দাদার আদেশ। ভাইও আর কথা না বাড়িয়ে টাকা পয়সা কিচ্ছু না নিয়ে পায়ে হেঁটে ভারতে ফিরবেন বলে ঠিক করলেন। অবস্থাটা একবার ভাবুন। ভৈরবের মতো মেজাজ স্বামীজির, সিধে কথায় ভাইকে সোজা কলকাতায় দেশে ফিরিয়ে দিচ্ছেন। আর ভাইও কম যান না, গো ভরে দাদার আদেশ পালন করে চলেছেন। পায়ে হেঁটে ভারতে ফিরবেন তিনি। লন্ডন থেকে হাঁটা শুরু করেছিলেন, আর এই ভ্রমণই তাকে মহাজ্ঞানী করে তুলেছিল। 1897 থেকে 1902 সাল পর্যন্ত এক টানা হেঁটেছেন মহেন্দ্রনাথ দত্ত। নিঃসঙ্গ পর্যটক হিসেবে ইউরোপ এবং এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে হেঁটেছেন তিনি। কখনো যে ঘোড়ার পিঠে উঠতে হয়নি এমনটা নয়, তবে প্রধান ভরসা বলতে নিজের দুটো পা। তার এই ভ্রমণ শুরু হয় জিব্রাল্টার থেকে, এবং এরপর একে একে মরক্কো, মাল্টা, আলেকজান্দ্রিয়া এবং কায়রো ভ্রমণ করেন তিনি। তারপর এলেন আরবে, জেরুজালেম, বেরুইট, দামাস্কাস ইত্যাদি ঘুরে সেখান থেকে এরপরে গেলেন কনস্টান্টিনোপলে। পরে আর্মেনিয়া থেকে তিনি ককেশাস যান। ক্যাসপিয়ান সমুদ্র উপকূল ও জর্জিয়ার টিফলিস শহরে বেশ কিছুদিন থাকার সময় তিনি ক্যাসপিয়ান সাগরের তীরে অবস্থিত বহু পুরনো একটা শহরে এসে পৌঁছলেন।
বাকু থেকে তিনি ঘুরে বেড়ালেন পার্সিয়ায় মাসিদ এবং খোরাসান ইস্পাহান শহরে। এই যে পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছেন মহেন্দ্রনাথ, এর ফলে একটা বিরাট প্রাপ্তি হলো তাঁর। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামার অ্যান্ড রেটরিক বইতে তিনি লিখেছেন যে পৃথিবীর বহু ভাষা আর ভাষাতত্ত্ব সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে পেরেছেন মহেন্দ্রনাথ। শুধু তাই নয়, আরও এক অদ্ভুত বিষয়ের কথা বললে সত্যি অবাক হয়ে যাবেন। মহেন্দ্রনাথ শুধু মানুষের নয়, পশু পাখির ভাষাও জানতেন। তাদের ডাকের অর্থ বুঝতেন তিনি। সেলিম আলীর অনেক আগেই পশু জাতির ভাষা নামে একটি বইও লিখেছেন মহেন্দ্রনাথ দত্ত। তবে এই যাত্রা সবটাই যে সুখের হয়েছিল এমনটাও নয়। একাকী পর্যটক মহেন্দ্রনাথ একবার ডাকাতের হাতেও জীবনবন্দী হয়েছিলেন। তাহলে সেই কাহিনী বলি এবার। মধ্য এশিয়ায় একদল ডাকাত তাকে জোর করে নিয়ে গিয়ে নিজেদের ডেরায় আটকে রেখেছিল। তবে মহেন্দ্রনাথের শক্তি সম্পর্কে তাদের তো কোনো ধারণাই ছিল না। এক লাথিতে তিনি শক্ত কাঠের দরজা ভেঙে ডাকাতদের সামনে দাঁড়িয়ে শুধু নিজের বাইসেপসটা একবার দেখিয়েছিলেন। তাতেই ডাকাতরা ভয়ে তাকে ধরে রাখার আর সাহস দেখায়নি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে 1902 সালে মহেন্দ্রনাথ করাচিতে এলেন, আর সেখানেই সেই হৃদয় বিদারক খবরটা গিয়ে পৌঁছল তার কাছে। 4 জুলাই তারিখে বেলুড় মঠে নিজের ঘরে মহাসমাধিতে লীন হয়েছেন তার প্রাণের চেয়েও প্রিয় দাদা স্বামী বিবেকানন্দ। ভুবন ভ্রমণ বন্ধ করে স্তব্ধ মহেন্দ্রনাথ এবার কলকাতার পথে রওনা হলেন। আসলে একটা কথা কি জানেন, স্বামী বিবেকানন্দর ভাই এই পরিচয়েই বিদেশে অত্যন্ত রাজকীয় ঐশ্বর্যের মধ্যে জীবন কাটাতে পারতেন মহেন্দ্রনাথ। তার প্রতি মানুষের সম্ভ্রমের কোনো কমতি ছিল না, কিন্তু সেই পরিচয়ের সুবাদে নিজেকে কখনোই তিনি বড় করে দেখাতে চাননি। নিজের আমিত্বকে মুছে ফেলার এই যে সাধনা, এই সাধনায় সিদ্ধ মহেন্দ্রনাথ আমাদের সামনে সত্যিই এক বিরাট আদর্শ রেখে গেছেন। কলকাতায় ফিরে নিজের বাড়িতে বেশ কিছুদিন রইলেন বটে, কিন্তু বাড়ি আর তাকে কিছুতেই টানছে না। স্বামীজির মহিন এবার বেলুড়ে চলে গেলেন। সেখানে শ্রীরামকৃষ্ণের ত্যাগী পার্ষদরা সকলেই তাঁর দাদার মতো স্নেহে যত্নে ভালোবাসায় নিজেদের কাছে খুব আদর করে রেখে দিলেন তাঁরা নরেনের মহিনকে। কিন্তু না, সেখানেও মন টিকল না তার। ভেতরে ভেতরে সাধনার ডাকটা এবার তীব্রভাবে শুনতে পাচ্ছেন মহেন্দ্রনাথ। স্বামী বিবেকানন্দের 2 শিষ্য স্বামী কল্যাণানন্দ ও স্বামী নিশ্চয়ানন্দ তখন কনখলে রয়েছেন। অসীম দারিদ্র্য আর চরম অনিশ্চয়তার সঙ্গে যুদ্ধ করে কুষ্ঠরোগী ও গরিব মানুষের সেবায় রামকৃষ্ণ মিশন সেবাশ্রম গড়ে তুলেছেন তারা। তাঁদের কাছে গিয়ে হাজির হলেন মহেন্দ্রনাথ। এ যেন স্বামীজির ছায়া নিজেই স্বামীজির আশীর্বাদ হয়ে সেখানে গিয়ে দাঁড়ালেন। অতি সাধারণ সন্ন্যাসীর মতো সামান্য একটু ডাল রুটি খেয়ে এক পোড়ো কুটিরে থাকতে শুরু করলেন মহেন্দ্রনাথ। এবার প্রবল তপস্যা শুরু হলো তাঁর। তবে কেবল জপ তপ নয়, ইতিহাস, দর্শন এবং বিজ্ঞানের সমন্বয় নিয়েও চিন্তা করতেন মহেন্দ্রনাথ। কনখলের এই নির্জন বাস থেকেই তার অতলান্ত জ্ঞানের রসদ সংগ্রহ করেছিলেন তিনি। পরবর্তীকালে তার লেখা বইয়ের পাতায় পাতায় সেই রসদ ছড়িয়ে দিয়েছেন মহেন্দ্রনাথ দত্ত। কঙ্খল ছিল মহেন্দ্রনাথের জীবনের এক রূপান্তরের সময়। লন্ডনের সেই আদব কায়দা শেখা ভদ্রলোক মহিন এখানে এসে খাঁটি ভারতীয় তপস্বীতে পরিণত হন। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন তিনি যেন বিজ্ঞানমনস্ক হন, আবার দেশের মাটির সঙ্গেও তার যেন যোগ থাকে। কঙ্খলের সাধনা তাকে সেই আধ্যাত্মিক শক্তি দিয়েছিল, যা দিয়ে তিনি পরবর্তীকালে বিবেকানন্দর দর্শনকে তাত্ত্বিক রূপ দিতে পেরেছিলেন। মহেন্দ্রনাথ দত্তের এই সময়কার ডায়েরি ও অভিজ্ঞতাই পরবর্তীকালে তাঁর লেখা বিভিন্ন মনস্তাত্ত্বিক ও দার্শনিক তত্ত্বের ভিত হয়ে দাঁড়িয়েছিল।
আরও এক অদ্ভুত কাজ করেছিলেন মহেন্দ্রনাথ দত্ত জানেন। লন্ডন থেকে বিজ্ঞানের যে আধুনিক ধারণা তিনি বয়ে এনেছিলেন, তার সঙ্গে ভারতের প্রাচীন উপনিষদের জ্ঞানের সমন্বয় ঘটিয়েছেন তিনি। বিখ্যাত স্পন্দন তত্ত্ব, থিওরি অফ ভাইব্রেশন এবং মহাবিশ্বের সৃষ্টি তত্ত্ব নিয়ে তার মৌলিক চিন্তাগুলো এই কনখলের নির্জনতাতেই দানা বেঁধেছিল। স্বামীজির তিরোধান আর কনখলের নির্জন বাস, এই দুটি ঘটনাই মহেন্দ্রনাথের জীবনে আলোড়ন ফেলে দেয়। সে কথা আগেই বলেছি। মহেন্দ্রনাথের অন্তর্জগতে এ সময় এক তীব্র উদাসীনতা দেখা গেল। তার জীবন দর্শন আর জীবন বোধেও এলো আমূল পরিবর্তন। জগৎ সম্পর্কে তার দৃষ্টিই বদলে গেল। বুঝতে পারলেন তিনি যে বাহ্যিক জগৎটাকে যেভাবে তিনি দেখছেন তা আসলে তেমন নয়। এই জগৎটা হলো কেবল একটা স্পন্দন বা তরঙ্গ। মানুষের দুঃখ কষ্ট আসলে ছোট ছোট ব্যক্তি পরিসরে আটকে নেই, এর প্রেক্ষাপট আরও অসীমে বিস্তৃত। তাঁর খণ্ডবোধ লোপ পেয়ে এক অখণ্ড সামগ্রিক চেতনার জন্ম হলো। নির্বিকল্প সমাধি হলো তাঁর। কলকাতায় ফিরে আসার পরে তাঁর এই গভীর অন্তর্দৃষ্টির টানেই জ্ঞানের পিপাসায় তাঁর কাছে বহু মানুষ ভিড় জমাতে শুরু করেন। কনখলের সাধু সমাজে মহেন্দ্রনাথের বিশেষ সম্মান ছিল। যদিও তিনি গেরুয়া পরতেন না, আজীবন সাদা পোশাকই পরেছেন, কিন্তু তার পাণ্ডিত্য দেখে বড় বড় পণ্ডিতরা পর্যন্ত অবাক হয়ে যেতেন। অনেকেই তাকে মহাজ্ঞানী বলে সম্বোধন করতেন। ধুতি আর শার্ট পরেও মনের দিক থেকে প্রকৃত সন্ন্যাসী কী করে হওয়া যায় তার নজির দেখিয়ে গেলেন মহেন্দ্রনাথ দত্ত। মহেন্দ্রনাথ দত্ত জ্ঞানের চরম সীমায় আরোহণ করেছিলেন, অথচ তার মধ্যে প্রেম আর স্নেহের ফল্গু বয়ে চলেছে। বহু মানুষ তার কাছে আসতেন, একথা তো আমরা আগেই শুনেছি, জেনেছি। তাদের মধ্যে কলেজের ছোট ছোট ছেলেরাও ছিল। মহেন্দ্রনাথ তাদের এত ভালোবাসতেন যে তারা তাকে ছেড়ে নড়তেই চাইত না। ছুটি ছাটায় বা অন্য যে কোনো অবসরে কখন আবার তার কাছে তারা যাবে এই ভাবনাতেই মত্ত থাকত তারা। এই সময় একের পর এক বই লেখা শুরু করেন মহেন্দ্রনাথ। তিনি কিন্তু নিজে লিখতেন না, মুখে মুখে ডিকটেশন দিতেন তিনি, আর একজন টানা লিখে যেত। মহেন্দ্রনাথের অধিকাংশ বই এভাবেই লেখা হয়েছে। নন্দলাল বসুও তাকে দিয়ে মুখে মুখে এমন এক বই লিখিয়েছিলেন, জানেন তো। কচুরি খাওয়াবেন বলে কথা দিয়ে মহেন্দ্রনাথের সামনে বসলেন তিনি। স্বামীজির মহিন মুখে মুখে যা বলে গেলেন তার থেকে তৈরি হলো ডিসার্টেশন অফ পেন্টিং নামের বইখানি। প্রাচ্য ও পাশ্চাত্যের শিল্প ভাবনার খুঁটিনাটি নিয়ে এমন বই আরেকটিও নেই। অজস্র বই লেখার পাশাপাশি মহেন্দ্রনাথ হয়ে উঠলেন পূর্ণ দর্শন। কেউ তাঁর কাছ থেকে খালি হাতে ফিরতেন না। অন্যকে আর্থিক সাহায্য করার জন্য তিনি নিজে ধার করেছেন এমন নজিরও রয়েছে। এখানে তবে একটা ঘটনার কথা বলি। তার কাছে কোনো কিছুই তো অজানা ছিল না। একবারের একটা ঘটনা তবে বলি। মহেন্দ্রনাথের এক আশ্চর্য ক্ষমতা ছিল। বহু দূরের শব্দ বা কথা শুনতে পেতেন তিনি। বহু মানুষ তাঁর এই ক্ষমতার পরিচয়ও পেয়েছিলেন। তা সেবার মহেন্দ্রনাথের অনুরাগীরা সকলে মিলে চাঁদা তুলে মাংস রান্নার আয়োজন শুরু করলেন। এটা মাঝে মাঝেই করা হতো। কখনো স্বামীজির তিথি পুজোয়, কখনো বা কোনো কারণ ছাড়াই হইচই করে খাওয়া দাওয়া হতো। মহেন্দ্রনাথ মানুষের এই ভালোবাসার দান বেশ হৃষ্টচিত্তেই গ্রহণ করতেন। সত্যবাবু নামে মহেন্দ্রনাথের এক ঘনিষ্ঠ অনুগামী ছিলেন। একদিন নিজের বাড়িতে মাংস রান্না করে বাড়ির জন্য সামান্য একটু মাংস রেখে বাকিটা নিয়ে মহেন্দ্রনাথ দত্তর কাছে চললেন তিনি। সবাই মিলে জমিয়ে মাংস খাবেন ভাবতে ভাবতে মহানন্দে চলেছেন সত্যবাবু। মহেন্দ্রনাথ কিন্তু কথা জানেন না। এদিকে সিমলা স্ট্রিটের সেই বিশ্ববিখ্যাত বাড়ির সামনে পৌঁছে সত্যবাবু তো একেবারে অবাক। তার ঘরের সামনের রকে থালা আর কাঁটা চামচ নিয়ে আগে থেকেই মাংস খাওয়ার জন্য তৈরি হয়ে বসে আছেন মহেন্দ্রনাথ দত্ত। শুধু তিনি নন, তার কাছে আসা অতিথিরাও থালা সাজিয়ে তার জন্য অপেক্ষা করছেন যে তিনি কখন মাংস রান্না নিয়ে আসবেন। সত্যবাবু তো অবাক হয়ে একজনকে জিজ্ঞাসাই করলেন,
আমি তো এইমাত্র পৌঁছলাম, কিন্তু আপনারা আগে থেকে থালা সাজিয়ে বসে আছেন কিভাবে? চিরঞ্জীব নামের একজন অনুরাগী তখন আসল রহস্যটা ফাঁস করলেন। জানালেন যে সত্যবাবু মাংস নিয়ে নিজের বাড়ি থেকে বেরোনোর প্রায় 12-14 মিনিট আগেই মহেন্দ্রনাথ বলে উঠেছিলেন যে, ও চিরঞ্জীব বাবু, সত্যবাবু খাবার নিয়ে এইমাত্র বাড়ি থেকে রাস্তায় বেরোলো, যে আপনারা থালা টালা সব সাজিয়ে ফেলুন। আরেকটিবার অন্যরকম ঘটনা ঘটেছিল, একটা ছোট ঘটনা, সেটাই এবার একটু বলি। সত্যবাবুর স্ত্রীর মৃত্যুর পর একদিন রাতে নিজের বাড়িতে একলা বসে হাহাকার করছিলেন তিনি। সত্যবাবুর সেই কষ্ট মহেন্দ্রনাথের বুকেও এসে লাগছিল। পরের দিন নিজের ঘরে বসেই অলৌকিক উপায়ে সত্যবাবুর সেই তীব্র শোকের উপশম ঘটিয়ে ফেললেন তিনি। হ্যাঁ, মহেন্দ্রনাথ দত্ত এক অলৌকিক উপায়ে সত্যবাবুর সেই শোক কমিয়ে দিয়েছিলেন। তবে এসব প্রসঙ্গ তার সামনে বিশেষ কেউ উত্থাপন করতে পারত না। দিনের বেশিরভাগ সময়ই নীরব বা সমাধিস্থ হয়ে থাকতেন মহেন্দ্রনাথ। স্বামীজির মহিন কিন্তু কাউকে দীক্ষা দান করেননি। তার শিক্ষাই হলো তার দীক্ষা। ভক্তেরা তার লেখাগুলো যত্ন করে ছাপা ও সত্য রক্ষার জন্য দ্য মহেন্দ্র পাবলিশিং কমিটি তৈরি করেন। তবে এই বইয়ের লাভ থেকে কেউ একটি পয়সাও অন্য খাতে ব্যয় করতে পারেননি। তার কঠিন আদেশ ছিল যে তার বই থেকে যে লাভ হবে তা যেন আবার বই ছাপার কাজেই ব্যবহার করা হয়। দেখতে দেখতে 1956 সালের দুর্গাপুজো চলে এলো। মহেন্দ্রনাথের শরীর বিশেষ ভালো নেই। এদিকে তার নির্দেশে মহা অষ্টমীর দিন বাড়িতে চণ্ডী পুজো করা হবে। আজ সকাল থেকেই শরীরটা একটু বেশিই খারাপ তার। বারবার করে ডাক্তার আসছেন, কিন্তু মহেন্দ্রনাথ নিস্পৃহ, নিরাসক্ত, যেন পৃথিবীর প্রতি তাঁর আর কোনো টান নেই। ডাক্তারকে হেসে জিজ্ঞাসা করলেন, ডাক্তার, আমার ফায়ার ওয়ার্কস কবে হবে? মানে শরীরটা কবে পুড়ে ছাই হবে? ডাক্তার নীরব হয়ে গেলেন। শেষে ডাক্তার বিধানচন্দ্র রায় তাকে দেখতে এলেন। মহেন্দ্রনাথকে দেখে অবাক হয়ে তিনি জিজ্ঞাসা করলেন, এর হৃৎপিণ্ডের সমস্ত শিরা তো ছিঁড়ে গেছে, তাও ইনি বেঁচে আছেন কিভাবে? মহেন্দ্রনাথ শুধু হেসে বললেন, দশমী তিথিটাই ভালো। এ কথার মানে বোঝা গেল 15ই অক্টোবর। সেদিন দশমী তিথি। শিমলেপাড়ার দত্তবাড়িতে আরও একবার বিসর্জনের বাজনা বেজে উঠল। রাত 12:42 মহাসমাধিমগ্ন হলেন মহেন্দ্রনাথ দত্ত। এক বিশ্বপথিক এবার চিরতরে বিশ্রাম নিলেন। এক উজ্জ্বল জ্যোতিষ্ক এবার পৃথিবীর মাটি থেকে নীরবে বিদায় নিলেন। যদিও মহেন্দ্রনাথ নিজেই হয়তো অজ্ঞাত থাকতে চেয়েছিলেন, কিংবা তাকে বোঝার মতো মহাপ্রাণ বিশেষ অবশিষ্ট নেই আর। আমরা অবশ্য স্বামী বিবেকানন্দর মেজ ভাই হিসেবেই মহেন্দ্রনাথ দত্তকে চিনি, কিন্তু তাঁর বিশ্বশ্রেষ্ঠ দাদার আলোকবৃত্তের বাইরেও তিনি যে নিজেই আলোর উৎস, তার আমরা কজন জানি বলুন। আশা করি আজকের পর থেকে ঋষি মহেন্দ্রনাথ দত্তর নামের আগে স্বামীজির ভাই বিশেষণটি আমরা ব্যবহার করব না, একটু সচেতন হব। বরং তাঁরই আলোর রশ্মিতে আমরা নিজেরাও আলোকিত হয়ে ওঠার চেষ্টা করব। সেই আলোর ধারা স্নানে সিক্ত হতে পারলে তবেই পূর্ণ দর্শন মহেন্দ্রনাথের কথা আলোচনা করা সার্থক হবে। আজ এটুকুই। প্যাস্টেল স্পিরিচুয়ালের পক্ষ থেকে পূর্ণ দর্শন মহেন্দ্রনাথ দত্তকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজ শেষ করব। অধ্যাত্ম পথের আরও এক দিক দিশারিকে নিয়ে নিশ্চয়ই ফিরে আসব আগামী শুক্রবার মহাজীবনের কথার নতুন পর্বে। তার আগে একবার একটু মনে করিয়ে দিই, চ্যানেলের নামের পাশে যেখানে সাবস্ক্রাইব শব্দটা লেখা আছে, সেখানে যদি একবার একটু টাচ করেন তাহলেই ওই লেখাটা সাবস্ক্রাইবড হয়ে যাবে। তার মানে তখন আমরা জানতে পারবো যে আপনারা এই প্যাস্টেল স্পিরিচুয়াল ফ্যামিলির একজন মেম্বার হয়ে গেলেন। আর এই সুখবরটা আমাদেরও খুব ভালো লাগবে। তাহলে আজ শেষ করি। আগামী সপ্তাহে আগামী শুক্রবার আবারও ফিরে আসব অন্য কোনো মহাজীবনের কথা নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল, আপনার আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।